আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় যে অনার্সের সিলেবাস তার যে প্রথম অধ্যায়ের স্থিতিস্থাপকতা অংশের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা লিখেছি আমাদের বস্তু ধর্ম তরঙ্গ এই যে কোর্সটা, এই কোর্সের দ্বিতীয় অধ্যায় বলা যায় যে স্থিতিস্থাপকতা। সেই স্থিতিস্থাপকতা অংশের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো কি, দেখাও যে একটি তারের প্রতি একক পাকে মোচড় দণ্ডের ভ্রামক সি সমান n পাই r টু দি পাওয়ার 4/12। এটা অলরেডি 2008 এবং 2012 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসছে। তো আমরা ইন্টারমিডিয়েট সিলেবাসে আমরা তোমার দৃঢ়তার গুণাঙ্ক করে এসছি, হ্যাঁ, কিন্তু এই যে মোচড় দণ্ডের ভ্রামক যে প্রতি প্যাচে এই জিনিসটা আমরা কিন্তু তখন পড়িনি। এটা আমাদের জন্য নতুন বলা যায় এবং এটা যে কোনো সময় তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাগুলো হয়ে থাকে ইন কোর্স এবং তোমাদের ফাইনাল পরীক্ষা এখানে কিন্তু আসতে পারে। তো আজকে আমরা একটু লাইন বাই লাইন একটু বোঝার চেষ্টা করবো। কেমন? চিত্র অঙ্কনটা খুবই ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে, সেজন্য আমি আগেই চিত্র অঙ্কন করিনি, আমরা বুঝে বুঝে আগাবো। কেমন? তাহলে তাই যদি হয়, আমরা যদি একটু মোচড় দণ্ড, তাহলে আমি একটা সিলিন্ডার নিয়ে একটা বডি আঁকলাম। এটা একটা সিলিন্ডার নেই, এই যে, তাহলে এটা হচ্ছে এই অংশ, এটা হচ্ছে বি অংশ। হ্যাঁ, তাহলে এই উপরের অংশটাকে আমরা মানে খুব ফিক্সড ভালো করে স্ট্রং আটকে দেবো। নিচে আমরা এভাবে ধরে, মানে নিচে ধরে এভাবে মোচড় এই বলটা প্রয়োগ করবো, শেয়ারিং ফোর্সটা আমরা কি করবো, প্রয়োগ করবো। হ্যাঁ, তাহলে কি হবে, যেহেতু এটা আটকে আছে কোনো সমস্যা হবে না, কিন্তু এটাও ঠিক মাঝখান বরাবর, মানে ঠিক মাঝখান বরাবর অক্ষের আশেপাশে খুব বেশি কি হবে না, চেঞ্জ হবে না। কিন্তু মাঝখানের মানে মিডলে যে অক্ষটা আছে, অক্ষের যত বাইরের দিকে আসবে, সিলিন্ডারের যত বাইরের দিকে আসবে, তত বাইরের অংশটা ভিতরের অংশের তুলনায় কি হবে, সরে যাবে এবং মোচড় খেয়ে যাবে, মোচড় খেয়ে যাবে। হ্যাঁ, এই যে আমাদের হাতে যে কলমটা আছে এটাই ধরা যেতে পারে। তা আমি যদি উপর অংশটা আটকে যদি নিচে অংশে বল প্রয়োগ করি, এই যে বল প্রয়োগ করতেছে, এই যে বল প্রয়োগ, মোচড় প্রয়োগ করছি, তাহলে কি হচ্ছে, বাইরের স্তরটা ভিতরের স্তরের তুলনায় কি হচ্ছে, সরে যাচ্ছে, মানে বিকৃতি ঘটছে, যদি আয়তনের কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ, এটাকে আমরা বলি মোচড় বিকৃতি বা দৃঢ়তার বিকৃতি। এখান থেকে আসে আমাদের দৃঢ়তার গুণাঙ্ক। হ্যাঁ, তাহলে একটু এখন আমরা ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে, ঠিক মাঝখানে যদি আমি অক্ষটা বিবেচনা করি, এটা হলো আমার অক্ষ, এই হলো অক্ষটা। কেমন? তাহলে এই অক্ষের তুলনায় অক্ষ থেকে যত আমি বাইরের দিকে আসতেছি, উপরের অংশ ঠিক আছে ফিক্সড, বাট নিচের অংশে অক্ষ থেকে যত বাইরের দিকে আসবে তত কি হবে, মোচড়ের ফলে বাইরের অংশটা ভিতরের অংশের তুলনায় আপেক্ষিক সরণ ঘটবে, মানে এরকম মোচড় খেয়ে ঘুরে যাবে। তাহলে এটা আমরা ইউটিলাইজ করবো কিভাবে, যদি সেন্টার থেকে যত বাইরের দিকে যাব, ধরলাম এই আপেক্ষিক সরণটা তত বেশি হবে। সেজন্য আমরা হিসাবটা এখানে করার জন্য আমরা এই যে সেন্টারের বাইরে একটা কি করব, ভিতরে আমি এই ধরনের একটা হলো, মানে এই ধরনের একটা সিলিন্ডার বিবেচনা করবো। এই যে এই, হ্যাঁ, ধরা যাক এটা হচ্ছে এক্স দূরে ডিএক্স প্রস্থের আমি একটা সিলিন্ডার বিবেচনা করছি। এর প্রস্থ হচ্ছে কি ডিএক্স, বাইরে লিখলাম, এবং এটা পুরোটার দৈর্ঘ্য হচ্ছে এল ধরলাম। আমি নিচেও আঁকতে পারি, এটা নিচে অঙ্কন করে দেখাইতে পারি। এই যে, হ্যাঁ, তাহলে আমি যদি এভাবে অঙ্কনটা করে দেখাই, এই যে বাইরের লেয়ার পর্যন্ত আমি এইভাবে অঙ্কন করলাম, এই ইনিশিয়াল পয়েন্ট। হ্যাঁ, এটা ধরলাম পি কিউ, এটা ও ও ও ও কিউ, এটা হচ্ছে ও প্রাইম পি। হ্যাঁ, একটা ইন্টারেস্টিং বিষয়টা একটু দেখি আমরা, পয়েন্টগুলো আমাদের একটু ভালো করে বুঝতে হবে।
হ্যাঁ, মাঝখানের পয়েন্টটাকে একদম ও বলছি, এটা হচ্ছে কিউ, এটা ও প্রাইম নিচে, তার কিউ এর করসপন্ডিং পয়েন্ট হচ্ছে পি। এখন আমি যখন এই বলটা প্রয়োগ করব তখন এই পি পয়েন্টটা এইখানে চলে আসবে, পি প্রাইম পয়েন্টে পিটা চলে আসবে, পি প্রাইম পজিশনে চলে আসছে, এবং সেটা এই যে এখানে একটা থিটা কোণ উৎপন্ন করে, এই যে কোণটা থিটা। আবার আমি যদি এই পি প্রাইম এবং কিউ যোগ করি তাহলে এখানে একটা আমি কি পাই, কোণ পাই, এটা হলো ফাই, এই কোণটাকে ফাই ধরলাম। হ্যাঁ, ইন্টারেস্টিং ফ্যাক্টটা একটু ভালো করে বুঝতে হবে চিত্রাঙ্কনের এই যে বিষয়টা। তাহলে এখানে এখানে থিটা কোণে এখানে আমি দেখতে পাচ্ছি পি পি প্রাইম একটা কি চাপ, ও হচ্ছে কেন্দ্র, পি পি প্রাইম হচ্ছে কি চাপ, আর এটা হলো কোণ। অনুরূপ এখানে কিউ এর সাথে যদি বিবেচনা করি, কিউ থেকে পি প্রাইম, পি এবং পি প্রাইম দুটো পয়েন্ট যোগ করার কারণে এখানে ফাই কোণ উৎপন্ন হলো, এবং এখানেও কিন্তু এই অংশের চাপ হচ্ছে পিপি প্রাইম, এই অংশের চাপ হচ্ছে পিপি প্রাইম, এবং কোণ হচ্ছে আই, ব্যাসার্ধ হচ্ছে এল। আবার এই অংশটা যে দেখতে পাচ্ছি তার কোণটা হচ্ছে থিটা, আর ব্যাসার্ধ হচ্ছে আর, আর চাপটা হচ্ছে পি পি প্রাইম। ঠিক আছে, তাহলে আমি এখানে থিটা হচ্ছে কি আমার মোচড় কোণ, যে কোনো মোচড় দেওয়া হয়েছে, যে কোনো মোচড় দেওয়া হয়েছে, থিটা কোনো মোচড় দেওয়ার কারণে এখানে ফাই যে কোণটা তৈরি হলো, এটাকে আমরা বলতেছি কি মানে শেয়ারিং অ্যাঙ্গেল। হ্যাঁ, মানে এটাকে আমরা ব্যবর্তন কোণ বলতে পারি। তাহলে এখানে আমরা তো জানি কোণ সমান কি, কোণ সমান থিটা সমান, যদি আমি এই অংশে বিবেচনা করি থিটা সমান হচ্ছে কি চাপ বাই ব্যাসার্ধ। চাপ হচ্ছে কি, চাপ হচ্ছে পিপি প্রাইম বাই ব্যাসার্ধ হচ্ছে এই অংশের ব্যাসার্ধ কত, সরি এই অংশের ব্যাসার্ধ আর এক্স, এক্স এক্স হবে অংশের ব্যাসার্ধ, ঠিক না? আমি বাইরের অংশটা বিবেচনা করি নাই, আমি ভিতরের সরি ভিতরের অংশটি ধরেছি, বা ভিতরে আরেকটা এরকম ছোট অংশ থাকতে পারে, এটা এঁকে দেখালাম আমরা। হ্যাঁ, তার এটা হচ্ছে থিটা সমান চাপ বাই ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে এক্স, এক্স হলো ব্যাসার্ধ। এরপরে আসি আবার, তাহলে আমি এখান থেকে পাচ্ছি পিপি প্রাইম সমান হচ্ছে এক্স থিটা। আবার কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ, সেই সূত্র অনুযায়ী কোণ ফাই সমান হচ্ছে এই যে এখানে যে অংশটা, ফাই সমান হচ্ছে চাপ বাই ব্যাসার্ধ, চাপ হচ্ছে পিপি প্রাইম, ব্যাসার্ধ হচ্ছে কত এল, তাহলে আমি পাচ্ছি পিপি প্রাইম সমান এল ফাই। তাহলে পিপি প্রাইম, সুতরাং লেখা যায় এক্স থিটা সমান এল ফাই। হ্যাঁ, মানে আমি এখান থেকে চাই থিটার মান বের করে নিতে পারি, আমার যখন লাগবে তখন ইউজ করব। এই যে এই হলো আমার এক্স থিটা বাই এল ফাই বাই এক্স, এল ফাই বাই এক্স, এই হলো আমাদের প্রাথমিক হিসাব নিকাশ। কেমন? এই হিসাব নিকাশে চিত্রটা তোমরা আবার একটু ভালো করে দেখে নাও, প্রয়োজনে চিত্রটা বোঝা খুবই জরুরি। চিত্রে বুঝতে কোনো আন্ডারস্ট্যান্ডিং যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এটা বোঝা তোমার জন্য একটু কঠিন হয়ে যেতে পারে। তো আশা করি সমস্যা হচ্ছে না। বা আমি এখন থেকে চাইলে ফাইও বের করে নিতে পারি, হ্যাঁ, রিভার্স ফাইও বের করে নিতে পারি। তাহলে ফাই সমান কি হবে, ফাই সমান হচ্ছে এক্স থিটা বাই এল। হ্যাঁ, এই তাহলে আমরা একটা প্রাথমিক কাজ করলাম। এখন আমরা জানি যে ব্যবর্তন অথবা মোচড় গুণাঙ্ক, হ্যাঁ, যে ব্যবর্তন গুণাঙ্ক যেটা আমরা জানি মডুলাস অফ রিজিডিটি যেটাকে আমরা বলে আসছি, সেটা যদি আমরা এখন বের করতে চাই তাহলে কি হবে, ব্যবর্তন গুণাঙ্ক বা মোচড় গুণাঙ্ক সমান কি হবে, এটা সমান কি মোচড় পীড়ন বাই মোচড় বিকৃতি, না? তো আমরা পড়ে আসছি মোচড় বিকৃতি। তাহলে এখানে আসো,
তাহলে আমি ছোট বিকৃতি হচ্ছে এখানে শেয়ারিং অ্যাঙ্গেল, এই যে ফাইটাই হচ্ছে আমার কি, এই হলো আমার মোচক বিকৃতি। তাহলে আমরা যদি এখান থেকে ইটা সমান কি লিখবো, এফ বাই এ থেটা, হ্যাঁ, এফ বাই এ ফাই, সরি এ ফাই। তাহলে এই ফাই এর মান অলরেডি আমরা এখান থেকে বের করে রেখেছি। তাহলে বসিয়ে যদি দিই এফ বাই, একটু বসাই, বসালে উল্টে যাবে, হ্যাঁ। তাহলে এফ সমান কত আসছে আমরা যদি দেখি, এফ সমান হচ্ছে ইটা এ ফাই, হ্যাঁ। তাহলে আমি যদি এখানে ইটা এ ফাই এর মান বসাই দিই, তাহলে হচ্ছে এক্স থিটা বাই এল, এই হলো আমার ইটা, সরি এফ, বা যে বলটা আমরা এখানে পাওয়ার কথা সেটা হলো এফ সমান ইটা এ এক্স থিটা। এখন আমাদের টার্গেট হচ্ছে কি বের করা, এর মান বের করতে চাই। তো এর মান বের করতে চাইলে আমরা কি করব, এর মানে হচ্ছে এই যে আমি ডিএক্স প্রস্থের যে এখানে একটা রিংয়ের সাপেক্ষে এবং একটি সিলিন্ডার বিবেচনা করছি, হ্যাঁ, তার উপরের অংশের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বোঝাচ্ছে। তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি, এ সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য কত, এখানে পরিধি সমান হচ্ছে এর দৈর্ঘ্য, পরিধি সমান হচ্ছে এর দৈর্ঘ্য 2πx, আর পুরুত্ব হচ্ছে dx। তাহলে সেটা আমরা যদি এখানে বসাই, এটা ইন্টু 2πx dx x এটা বাই l, এই হলো এফ, এটা কিন্তু এফ, হ্যাঁ। এই যদি আমি আবার এখানে এফ লিখতে পারি তাহলে আরো ক্লিয়ার হয়, এটা হলো এফ। তাহলে আমি এখানে এফ সমান সর্বশেষ পাচ্ছি হচ্ছে নিচে এল, এরপর এখানে হচ্ছে ইটা টু ইটা পাই এক্স স্কোয়ার ডিএক্স থেটা, এই যে আমাদের এফ। তাহলে এফ যদি পেয়ে যাই, হ্যাঁ, এখানে এফটা হচ্ছে কি, যে বলটা দিয়ে আমরা এটাকে মোচড় দিচ্ছি, তো বলটা দিয়ে যেহেতু মোচড় দিচ্ছি, এই বলটা কি করতেছে, মানে মোচড় দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করতেছে, হ্যাঁ, শেয়ারিংটা তৈরি করছে। এখন ইন দ্য মেন টাইম কোনো একটা বস্তু স্থিতিস্থাপকতার ধরুন নিজের থেকে একটা বল প্রয়োগ করে নিজেকে ঠিক রাখতে চাইবে, হ্যাঁ। বললাম আমি এই যে আমার এই যে কলমটা দেখতে পাচ্ছি, তো কলমের বাইরের দিকে আমি এখানে এফ বল প্রয়োগ করছি, তো সেন্টার বরাবর, ঠিক সেন্টার বরাবর তার বিপরীত দিকে একটা প্রত্যয়নী বল ক্রিয়া করবে, যার মানে বস্তুটা নিজেকে ঠিক রাখার জন্য, মানে ব্যাপারটা অনেকটা এরকম। এ বরাবর যদি এফ বল প্রয়োগ করি, সেন্টার বরাবর একটা বল তার বিপরীত দিকে ক্রিয়া করবে, যাতে কি বস্তুটা ভেঙে না যায়, মানে বিকৃতি প্রতিরোধ করার জন্য বল প্রয়োগ করে। তো মধ্যবর্তী ডিস্টেন্স কত, এক্স, হ্যাঁ, এক্স ডিস্টেন্স একটা বল এদিকে আর একটা বল এদিকে ক্রিয়া করছে, তাহলে এখানে একটা কাপল তৈরি হয়েছে, হ্যাঁ। তাহলে সেই কাপল বা সেই কাপলের ভ্রামক বা দ্বন্দ্বের ভ্রামক আমরা বের করতে পারি। সুতরাং দ্বন্দ্বের ভ্রামকের সূত্র কি হবে, সুতরাং দ্বন্দ্বের ভ্রামক, যেটা আমরা টাও বলি, কেমন দ্বন্দ্বের ভ্রামক টাও, বল ইন্টু এফ ইন্টু মধ্যবর্তী ডিস্টেন্স কত, এক্স। তাহলে এফ পেয়ে গেলাম আমি 2 ইটা পাই এক্স স্কোয়ার ডিএক্স থিটা এক্স বাই এল, মানে 2 ইটা পাই এক্স কিউব ডিএক্স ইন্টু থিটা বাই এল, এই যে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ বা দ্বন্দ্বের ভ্রামকটা পেয়ে যাচ্ছি। তাহলে আমি সেই অংশটা কোথায় পাচ্ছি, এই যে এক্স কেন্দ্র থেকে এক্স দূরে যে ডিএক্স যে একটা লেয়ার হচ্ছে, সেই লেয়ারগুলোর মধ্যে আমরা এটা পাচ্ছি। তাহলে আমি যদি পুরো সেন্টার থেকে একদম বাইরে পর্যন্ত পেতে চাই, আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশন করলে আমি টোটালটা পেয়ে যাব, টোটালটা পাবো। তাহলে ইন্টিগ্রেশন করি, এখানে এটাকে ডিটাও দিতে পারি প্রথমে চাইলে, ইন্টিগ্রেশন করলে পুরোটা 0 টু টাও, হ্যাঁ। তাহলে আমাদের ইন্টিগ্রেশন রেজাল্ট কি আসবে, আমরা যদি ইন্টিগ্রেশন করি 0 টু, ধরুন এটার ব্যাসার্ধ হচ্ছে আর, 0 টু আর, 0 টু আর 2 ইটা পাই এল, থিটাগুলো বাইরে নিয়ে আসি, এক্স কিউব ডিএক্সকে ইন্টিগ্রেশন করবো 0 টু আর, তাহলে এখানে হবে টাও, এখানে হবে 2 ইটা পাই এক্স পাই থিটা, থিটা বাই এল ইন্টু এক্স টু দ্য পাওয়ার 4/4, ঠিক আছে, 0 টু আর। আমি যদি রেজাল্টগুলো বসাই, 2 ইটা পাই এক্স পাই থিটা বাই এল ইন্টু নিচে 4টা নিয়ে আসি,
এখানে হবে 8⁴ মাইনাস 0। এই যে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেয়ে যাচ্ছি অলরেডি। তাহলে এটা হবে লাস্ট যদি আর একটু কাজ করি আমরা, এইটা পাই থেটা 8⁴ ডিভাইডেড বাই 12। এই যে এটা আমাদের টাও। হ্যাঁ, তাহলে সর্বশেষ আমি টাও পেয়ে গেলাম। তাহলে হ্যাঁ, মানে যদি কোনো একটা বস্তুকে আমি এই যে এফ বল দিয়ে মোচড় দিলে তার যদি টোটাল থিটা কোণে সে যদি কি হয়, মোচড় অ্যাঙ্গেল পাওয়া যায়, মানে মোচড় কোণ যদি থিটা হয়, তাহলে তার মধ্যে যে দ্বন্দ্বের ভ্রামকটা তৈরি হবে সেটা হচ্ছে কত? এই যে ইটা পাই থেটা 8⁴ ডিভাইডেড বাই 12, মানে থিটা কোণে মোচড় দিলে এটা হয়। তাহলে একক মোচড়ের কত? তাহলে আমরা যদি একটু ঐকিক নিয়ম করি, আমরা যে ছোটবেলায় ঐকিক নিয়ম শিখে আসছি, আমরা যদি এখন সেই ঐকিক নিয়মের আইডিয়াটা প্রয়োগ করি, থিটা কোণে, মানে থিটা কোণে বা থিটা মোচড়ে তোমার দ্বন্দ্বের ভ্রামক হচ্ছে কত? এই যে টাও। ঠিক আছে, তাহলে একক মোচড়ে কত? একক মোচড়ে নিশ্চয়ই একক মোচড়ে কত, এটা হলো দ্বন্দ্ব টাও বাই থেটা। এটাকে আমরা বলছি সি। এই সিটার নাম হচ্ছে কি? ব্যাবর্তন মোচড়, হ্যাঁ, গুণাঙ্ক, ঠিক না? মানে একক পাকে এটাকে আমরা ব্যবর্ত মোচড় গুণাঙ্ক বলছি, ব্যবর্ত দৃঢ়তার গুণাঙ্ক বলছি, ব্যবর্ত দৃঢ়তার গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক সি সমান, তাহলে যদি বসিয়ে দিই আমি সব এখানে, ইটা পাই থেটা 8⁴ ডিভাইডেড বাই 2l, নিচে আবার কি থেটা। তাহলে একটা কপরটা ভাগ করলে কি আসে? আমাদের ভ্যালু চলে আসবে এখন সি সমান এটা পাই 8⁴ ডিভাইডেড বাই 2। এই যেটাই ছিল আমাদের আস্কিং ভ্যালু। হ্যাঁ, এটা আমরা বের করতে চেয়েছি স্টেপ বাই স্টেপ। তো তোমরা যে অংশটা বুঝবে না, মানে স্মুথলি বোঝার জন্য যে অংশটা বুঝবে না সেটা আবার একটু টেনে এরপর থেকে দেখবে, অন্য কোনো টপিক আবার দেখা হবে। কারেন্ট চলে যাওয়াতে একটু শেষের দিকে লাইট কম, তোমরা একটু কষ্ট করে বুঝে নিবে।